আমেরিকা আর ইসরায়েল যখন ইরানের দিকে তাকিয়ে যুদ্ধের নকশা আঁকছে, ঠিক তখনই গর্জে উঠল আরেক পরাশক্তি ভ্লাদিমির পুতিনের রাশিয়া। এবার আর কূটনৈতিক অনুরোধ নয়, সরাসরি হুঁশিয়ারি। মস্কো স্পষ্ট করে জানিয়ে দিয়েছে ইরানি সামরিক হামলা মানে আগুন নিয়ে খেলা, আর সেই আগুন পুরো মধ্যপ্রাচ্যকে গ্রাস করতে পারে। রাশিয়ার বক্তব্য খুব পরিষ্কার। তাদের মতে ইরানে যে অস্থিরতা চলছে সেটা ভেতর থেকে জন্ম নেওয়া নয়, এটা বাইরে থেকে আমদানি করা। মস্কোর ভাষায় এটা একটি কালার রিভলিউশন, অর্থাৎ সাজানো বিপ্লব। আর এই নাটকের পেছনে তারা সরাসরি আমেরিকাকেই দায়ী করছে। রাশিয়া বলছে ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে এভাবে নাক গলানো শুধু বেআইনি নয়, ভয়ঙ্কর। পুতিন প্রশাসনের মতে আমেরিকা যদি এখনই না থামে তাহলে পুরো মধ্যপ্রাচ্য এমন এক জায়গায় চলে যাবে যেখান থেকে আর ফিরে আসা যাবে না। এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, ইউক্রেন যুদ্ধ। ইউক্রেনের ময়দানে রাশিয়া যে টিকে আছে তার পেছনে ইরানের বড় ভূমিকা রয়েছে। ইরানি ড্রোন আর মিসাইল রাশিয়ার হাতে যুদ্ধের চিত্র বদলে দিয়েছে। পুতিন সেটা ভুলে যাননি। ফলে এখন প্রশ্ন উঠছে, বন্ধুত্বের দাম কি এবার শোধ করা হবে? আন্তর্জাতিক মহলে গুঞ্জন, রাশিয়া নাকি ইরানে পাঠাতে পারে তাদের ভয়ঙ্কর অস্ত্র ইস্কান্দার মিসাইল। এটা সারফেস টু সারফেস মিসাইল। একবার ছোড়া হলে মাঝপথে একে থামানো প্রায় অসম্ভব। ইরানের নিজের মিসাইল ভান্ডার এমনিতেই শক্তিশালী, কিন্তু যদি রুশ ইস্কান্দার সত্যিই তেহরানে পৌঁছে যায় তাহলে সেটা শুধু অস্ত্র নয়, একটা রাজনৈতিক বার্তা হবে। বার্তাটা খুব স্পষ্ট, আমাদের ছুঁলে জবাব আসবে। আর সেই জবাব শুধু ইরান থেকেই আসবে না, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো তখন সরাসরি ঝুঁকির মধ্যে পড়বে। এর মধ্যেই আরেকটি ঘটনা পরিস্থিতিকে আরো ভয়ঙ্কর করে তুলছে। দক্ষিণ আফ্রিকার জলসীমায় যৌথ নৌ মহড়া চালায় ইরান, রাশিয়া ও চীন। নাম উইল ফর পিস 2026। নাম শুনে শান্তির কথা মনে হতে পারে, কিন্তু বার্তাটা ভিন্ন। তিন দেশ একসাথে দাঁড়িয়ে দেখিয়ে দিচ্ছে বিশ্ব আর এক মেরুকেন্দ্রিক নয়, আমেরিকার একক আধিপত্যের দিন শেষের পথে। এই মহড়ায় দক্ষিণ আফ্রিকাও আছে, যারা ব্রিক্স প্লাসের অংশ। এটা শুধু তিন দেশের বন্ধুত্ব নয়, নতুন বৈশ্বিক ঐক্যের ইঙ্গিত। সোজা করে বললে ইরানে খামেনির পতন মানে শুধু ইরানের হার নয়, এটা রাশিয়া আর চীনের প্রভাব হারানোর সংকেত। আর পুতিন সেটা হতে দেবেন না। এটাই এখন ইঙ্গিত দিচ্ছে মস্কোর আচরণ। রাশিয়ার হুঁশিয়ারি, ইস্কান্দার মিসাইলের গুঞ্জন আর ত্রিপক্ষীয় সামরিক মহড়া, সব মিলিয়ে এটা আমেরিকার জন্য একটি বড় লাল সংকেত। যদি সত্যি আমেরিকা বা ইসরায়েল ইরানে হামলা চালায় তাহলে সেটা আর দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এটা রূপ নিতে পারে এক বিশাল প্রক্সি যুদ্ধে, যার ছায়া পড়তে পারে গোটা বিশ্বের উপর। প্রশ্ন একটাই, ওয়াশিংটন কি এই সতর্কবার্তা শুনবে, নাকি তৃতীয় বিশ্বযুদ্ধই শুরু হবে? রাশিয়ার ইস্কান্দার ক্ষেপণাস্ত্র, ইরানের পাশে মস্কো, মধ্যপ্রাচ্যে নতুন হিসাব। তুরস্কের পর এবার ইরানের পাশে দাঁড়ালো আরেক বন্ধু রাশিয়া। আন্তর্জাতিক কিছু গণমাধ্যমে দাবি করা হচ্ছে মস্কো ইরানকে তাদের অত্যাধুনিক ইস্কান্দার এম ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহ করেছে। যদি এই খবর সত্যি হয় তাহলে এটি শুধু দুই দেশের সামরিক সম্পর্কের গভীরতা নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দেয়। এই খবর এমন এক সময়ে সামনে এসেছে যখন ইরান ভেতরে বাইরে চাপের মুখে। একদিকে দেশ জুড়ে বিক্ষোভ, অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনা। ঠিক এই প্রেক্ষাপটে রাশিয়ার এমন পদক্ষেপ তেহরানের জন্য রাজনৈতিক ও সামরিকভাবে বড় বার্তা বহন করে। প্রথমে বোঝা দরকার ইস্কান্দার এম আসলে কি। এটি রাশিয়ার তৈরি একটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, যার পাল্লা প্রায় 500 কিলোমিটার। তবে শুধু দূরত্বই একে ভয়ঙ্কর করে তোলে না, এর আসল শক্তি লুকিয়ে আছে এর প্রযুক্তিতে। ইস্কান্দার ক্ষেপণাস্ত্র অত্যন্ত উচ্চ গতিতে ছুটতে পারে এবং উড্ডয়নের সময় মাঝ আকাশে গতিপথ পরিবর্তন করতে সক্ষম। অর্থাৎ শত্রুপক্ষ যদি ধরে নেয় ক্ষেপণাস্ত্রটি কোন পথে যাবে, বাস্তবে সেটি ভিন্ন পথ বেছে নিতে পারে। এই বৈশিষ্ট্য একে প্রচলিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থেকে আলাদা করে তোলে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ইস্কান্দার অনেক সময় নিচু উচ্চতায় উড্ডয়ন করে, যার ফলে রাডারের চোখে সহজে ধরা পড়ে না। এতে শত্রুপক্ষের আগাম সতর্কতার সময় কমে যায়। এর সঙ্গে যুক্ত হয়েছে উন্নত ইলেকট্রনিক কাউন্টার মেজার, যা শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করতে পারে। এই কারণেই সামরিক বিশ্লেষকরা বলছেন ইস্কান্দারকে পুরোপুরি অপ্রতিরোধ বলা না গেলেও এটি বর্তমান বিশ্বের সবচেয়ে কঠিনভাবে প্রতিহতযোগ্য ক্ষেপণাস্ত্রগুলোর একটি। বিশেষ করে প্যাট্রিয়ট বা আয়রন ডোমের মতো প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এটি বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে যদি একাধিক ক্ষেপণাস্ত্র একসঙ্গে নিক্ষেপ করা হয়। এখন প্রশ্ন হচ্ছে, এই ক্ষেপণাস্ত্র ইরানের জন্য কি পরিবর্তন আনবে?
বিশ্লেষকদের মতে ইস্কান্দর যুক্ত হলে ইরানের প্রতিরক্ষা কৌশল আরও শক্তিশালী ও প্রতিরোধমূলক হয়ে উঠবে। এর মানে হলো ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক হামলার পরিকল্পনা এখন আগের চেয়ে অনেক বেশি ঝুঁকিপূর্ণ হয়ে যাবে, কারণ হামলার জবাবে ইরানের প্রতিক্রিয়া আরও নির্ভুল ও দ্রুত হতে পারে। এখানে আরেকটি দিক গুরুত্বপূর্ণ। রাশিয়া এই অস্ত্র সরবরাহ করে শুধু ইরানকে শক্তিশালী করছে না, বরং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে একটি রাজনৈতিক বার্তাও দিচ্ছে মধ্যপ্রাচ্যের রাশিয়া এখনও প্রভাবশালী খেলোয়াড়। ইরানের ভেতরে যখন বিক্ষোভ চলছে, তখন এমন সামরিক সহযোগিতা খামেনি প্রশাসনের মনোবল বাড়াতে সাহায্য করবে। এটি দেশটির সেনাবাহিনী ও নিরাপত্তা কাঠামোর জন্য এক ধরনের আত্মবিশ্বাসের উৎস হতে পারে। তবে এই পরিস্থিতি পুরো অঞ্চলের জন্য উদ্বেগজনক, কারণ শক্তির ভারসাম্য বদলালে ভুল হিসাব, ভুল সিদ্ধান্ত এবং উত্তেজনা দ্রুত বড় সংঘাতে রূপ নিতে পারে। বিশেষ করে ইরান ইসরায়েল সম্পর্কের প্রেক্ষাপটে এই ধরনের অস্ত্র সংযোজন পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। সব মিলিয়ে বলা যায়, ইস্কান্দার এম শুধু একটি ক্ষেপণাস্ত্র নয়, এটি একটি কৌশলগত বার্তা। রাশিয়া দেখিয়ে দিল ইরান একা নয়, আর ইরান বুঝিয়ে দিল চাপ যতই আসুক, তারা নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা আরও বাড়ানোর পথেই হাঁটছে। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে তাই সামনের দিনগুলো আরও বেশি হিসাব নিকাশের, আরও বেশি সতর্কতার, কারণ এখানে প্রতিটি নতুন অস্ত্র মানেই শুধু শক্তি নয়, নতুন ঝুঁকিও। তেহরানে বিক্ষোভের মাত্রা কিছুটা কমেছে এবং এর পেছনের বড় কারণ হলো বাসিজ বাহিনীর মোতায়েন। এই বাহিনী ইসলামিক রিভলিউশনারি গার্ডস IRGC এর অধীনে কাজ করে। ইরানে জননিরাপত্তা বজায় রাখতে বাসিজ বাহিনীকে মাঠে নামানো হয়েছে। ফার্স নিউজ এজেন্সির খবর অনুযায়ী ইরানের রাজধানী এখন কিছুটা শান্ত, যেখানে আগের রাতের তুলনায় আগুন ছড়া বিক্ষোভ অনেক কম। সংবাদদাতারা বলছেন, বাসিজ বাহিনী এবং পুলিশ একসাথে কাজ করার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। শহরের বেশিরভাগ এলাকায় শান্তি ফিরে এসেছে, তবে বিক্ষোভ এখনও পুরোপুরি বন্ধ হয়নি। কিছু ছোটখাটো সংঘর্ষ এখনো চলছে, কিন্তু আগের তুলনায় অনেক কম। অ্যাটর্নি জেনারেলের নির্দেশ। ইরানের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ জাফর মোভাহেদি আজাদ দ্রুত বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, যারা আটক হয়েছে তাদের মামলা বিশেষ আদালতের মাধ্যমে দ্রুত নিষ্পত্তি করা হোক। তিনি বিক্ষোভকারীদেরকে বলেছেন, তারা জায়নিস্ট শাসকের হাতের খেলা। যারা এই বিশৃঙ্খলা ছড়াচ্ছে, তারা অভ্যন্তরীণ বা বিদেশি কোনো সহযোগীর সাথে যুক্ত হোক বা শত্রু প্রচারের মাধ্যমে সক্রিয় হোক, সবাইকে দায়িত্ব নিতে হবে। এই আওতায় শত্রু প্রচারের মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মও পড়ে। নিরাপত্তা বাহিনীর ক্ষয়ক্ষতি। তেহরানের বাইরে খুজেস্তান প্রদেশের সুস্তার শহরে 2 রাতের মধ্যে 2 নিরাপত্তা কর্মী নিহত হয়েছে। ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, কর্মচারী নিহতের সংখ্যা কেরমানশাহ প্রদেশে 8। বাসিজ বাহিনীর মূল কাজ হলো ইরানের অভ্যন্তরীণ শান্তি বজায় রাখা এবং সংকট মোকাবিলা করা। এমন পরিস্থিতিতে নিয়মিত মোতায়েন করা হয়। তাদের উপস্থিতি ছাড়া পরিস্থিতি অনেক বেশি অস্থির হতে পারত। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, কোম শহরে 2 নিরাপত্তা কর্মী বিক্ষোভকারীদের হাতে নিহত হয়েছে। লোরেস্তান প্রদেশে একটি সশস্ত্র গোষ্ঠীর গ্রেপ্তার দৃশ্য সম্প্রচার করা হয়েছে। এছাড়া ইলাম প্রদেশের হলিলাল জেলায় পুলিশ প্রধান নিহত হয়েছেন। মারুফদাস্ত ফার্স প্রদেশে এক নিরাপত্তা কর্মীকে জ্বালিয়ে মারা হয়েছে, যা স্থানীয় জনগণের মধ্যে দুশ্চিন্তার সৃষ্টি করেছে। বাসিজ বাহিনীর ভূমিকা। বাসিজ বাহিনী এই ধরনের নির্বিচার, সহিংসতা এবং বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবিলায় মূল ভূমিকা পালন করে। তারা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যৌথভাবে কাজ করে এবং রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখে। এই বিক্ষোভগুলি মূলত অর্থনৈতিক সংকট, মুদ্রাস্ফীতি এবং সামাজিক অসন্তোষ থেকে উদ্ভূত। তবে এই পরিস্থিতি শান্তিপূর্ণ সমাধানের চেয়ে অনেকটা সহিংস পথে চলে যাচ্ছে। সংক্ষেপে বলতে গেলে, তেহরান এখন কিছুটা শান্ত, কিন্তু আঞ্চলিক অস্থিরতা এখনও বজায়। বাসিজ বাহিনী এবং পুলিশ যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। নিরাপত্তা কর্মীদের মৃত্যুর সংখ্যা বেড়েছে, যা দেশ জুড়ে আতঙ্ক ছড়িয়েছে। আইনি ব্যবস্থা কঠোর এবং দ্রুত কার্যকর হচ্ছে, যাতে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তাদের শাস্তি নিশ্চিত হয়। নীরব কিন্তু ভেতরে ভেতরে উত্তপ্ত। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও জমছে যুদ্ধের মেঘ। ইরান বলছে তারা যুদ্ধ চায় না, কিন্তু যদি আবার হামলা হয় তাহলে পাল্টা জবাব দিতে তারা পুরোপুরি প্রস্তুত। এই কথাগুলো কোনো সাধারণ হুঁশিয়ারি নয়। কথাগুলো এসেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির মুখ থেকে। লেবাননের রাজধানী বৈরুতে পৌঁছে সাংবাদিকদের সামনে তিনি খুব স্পষ্ট ভাষায় বার্তা দেন। কি বলছে ইরান? আরাঘচি বলেন, ইরান যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চায় না, তবে যদি আবার হামলা হয় তাহলে ইরান চুপ করে বসে থাকবে না। তার ভাষায়, আমরা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। যুদ্ধ আমাদের পছন্দ নয়, কিন্তু প্রয়োজনে লড়তেও আমরা প্রস্তুত।
এই বক্তব্য এসেছে এমন এক সময় যখন আন্তর্জাতিক মহলে আশঙ্কা বাড়ছে ইসরায়েল আবারও ইরানের ওপর হামলা চালাতে পারে। গত জুন মাসে ইসরায়েল ইরানের বিরুদ্ধে 12 দিনের একটি ভয়াবহ সামরিক অভিযান চালায়। সেই হামলায় ইরানের বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা এবং গুরুত্বপূর্ণ পারমাণবিক বিজ্ঞানী নিহত হন। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়ে। মার্কিন বাহিনী ইরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়। লক্ষ্য ছিল ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি। ইরানের দাবি সেই হামলা তাদের কৌশলগতভাবে ভেঙে দিতে পারেনি। আরাকচির কণ্ঠে আত্মবিশ্বাস স্পষ্ট। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর তাদের হামলা ও কৌশল পরীক্ষা করেছে, কিন্তু সেই কৌশল ভয়াবহভাবে ব্যর্থ হয়েছে। যদি তারা আবার চেষ্টা করে, ফলাফলও একই হবে। তাহলে কি যুদ্ধ আসছে? একদিকে ইরান বলছে যুদ্ধ চায় না, অন্যদিকে যুক্তরাষ্ট্র আবার চাপ বাড়াচ্ছে। গত বছরের ফেব্রুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর নতুন করে ম্যাক্সিমাম প্রেশার বা সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি চালু করে। লক্ষ্য একটাই, ইরান যেন পারমাণবিক অস্ত্র বানাতে না পারে। এই নীতির অংশ হিসেবেই জুনে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানো হয়। ডিসেম্বরে ট্রাম্প আরও কড়া বার্তা দেন। ফ্লোরিডায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে তিনি বলেন, যদি ইরান আবার তাদের পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ে তোলে, তাহলে যুক্তরাষ্ট্র আবারও সামরিক হামলা চালাতে পারে। ইরানকে আলোচনায় বসতে চায়, হ্যাঁ, কিন্তু শর্ত আছে। আরাকচি বলেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক ইস্যুতে আলোচনায় বসতে প্রস্তুত, তবে সেই আলোচনা হতে হবে পারস্পরিক সম্মানের ভিত্তিতে, সমান স্বার্থের জায়গা থেকে, কোনো আদেশ বা চাপের মাধ্যমে নয়। তিনি স্পষ্ট করে বলেন, আলোচনা যদি হয় নির্দেশ আর হুমকির মাধ্যমে, তাহলে তা কখনোই ফলপ্রসূ হবে না, কিন্তু যদি পারস্পরিক সম্মান থাকে, তাহলে সমাধান সম্ভব। ইরান বর্তমানে 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। এটা অস্ত্র তৈরির স্তর থেকে মাত্র এক ধাপ নিচে। 2015 সালে ইরান বিশ্বের বড় শক্তিগুলোর সঙ্গে একটি পারমাণবিক চুক্তি করেছিল, কিন্তু 2018 সালে ডোনাল্ড ট্রাম্প সেই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে একতরফাভাবে বের করে নেন। ইরানের দাবি, তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ। তবে পশ্চিমা দেশগুলো ও জাতিসংঘের পারমাণবিক সংস্থা বলছে 2003 সাল পর্যন্ত ইরানের একটি সংগঠিত অস্ত্র কর্মসূচি ছিল। ইরানের রাস্তাগুলো এখন আগুনের শিখার মতো উস্কে উঠেছে। শহর গ্রামের মানুষ নেমে এসেছে বিক্ষোভে। আর সেই সঙ্গে দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নতুন করে সতর্কবার্তা দিয়েছেন। রাষ্ট্রীয় টেলিভিশনে তিনি বললেন, বিক্ষোভকারীরা অন্য দেশের প্রেসিডেন্টকে খুশি করতে নিজেরাই নিজেদের রাস্তা নষ্ট করছে। খামেনি জনগণকে সতর্ক করেছেন, বিদেশি শক্তির সঙ্গে কখনো যোগসাজশ করবেন না। যদি কেউ বিদেশিদের এজেন্ট হিসেবে কাজ করে, ইরানের সরকার এবং জনগণ তাকে প্রত্যাখ্যান করবে। তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে বলেন, তার হাতে ইরানিদের রক্ত লেগে আছে। তিনি দাবি করেন, ইরানের জনগণের পাশে আছেন, কিন্তু তিনি সাধারণ মানুষকে নিয়ে কিছু ভাবেন না। খামেনি বললেন, অনেক বিক্ষোভকারী হয়তো ট্রাম্পের কথা বিশ্বাস করতে পারে, কিন্তু শুধু তাকে খুশি করতে তারা আগুন জ্বালাচ্ছে, রাস্তায় ভাঙচুর করছে। তিনি জনগণকে সচেতন থাকার এবং ঐক্য বজায় রাখার আহ্বান জানান। জাতি যে কোনো শত্রুর বিরুদ্ধে বিজয়ী হবে, বলেন খামেনি। 8 জানুয়ারি রাত থেকে তেহরান ও অন্যান্য শহরে বিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে। নির্বাসিত রেজা পাহলভি ইরানদের রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন। এদিকে ইরান সরকার দেশ জুড়ে ইন্টারনেট ও আন্তর্জাতিক টেলিফোন যোগাযোগ বন্ধ করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে মানুষ আগুন জ্বালাচ্ছে, সরকার বিরোধী স্লোগান দিচ্ছে, রাস্তায় ভাঙাচোরা জিনিসপত্র পড়ে আছে। দীর্ঘ নীরবতার পর রাষ্ট্রীয় টেলিভিশন বিক্ষোভ নিয়ে খবর প্রচার শুরু করেছে। সেখানে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সন্ত্রাসী এজেন্টরা সহিংসতা ছড়িয়েছে। হতাহতের কথা স্বীকার করা হলেও বিস্তারিত জানানো হয়নি। খামেনি বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছেন। ইন্টারনেট ও যোগাযোগ ব্যবস্থার ব্যাহত হওয়ায় বিক্ষোভের প্রকৃতি ও মাত্রা এখনও পুরোপুরি বোঝা যাচ্ছে না। তবে বিশ্লেষকরা বলছেন, এটি গত কয়েক বছরের মধ্যে ইরান সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। 28 ডিসেম্বর থেকে দুর্বল অর্থনীতি ও জীবনযাত্রার ব্যয় নিয়ে শুরু হওয়া বিক্ষোভ ধীরে ধীরে দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে। এবছর রেজা পাহলভির সমর্থন যাচাইয়ের প্রথম বড় সুযোগ এসেছে। 1979 সালের ইসলামী বিপ্লবের আগে তার অসুস্থ বাবা শাহ মোহাম্মদ রেজা পাহলভি দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। এবারের বিক্ষোভে শাহের সমর্থনে স্লোগান শোনা গেছে। অতীতে এমন স্লোগান দেওয়ার জন্য মৃত্যুদণ্ড পর্যন্ত হতো। মানবাধিকার সংস্থা HRANA জানাচ্ছে, এই পর্যন্ত সহিংসতায় অন্তত 42 জন নিহত হয়েছেন এবং 2270 জনের বেশি মানুষ আটক হয়েছেন।
রেজা পাহলভি বিক্ষোভকারীদের আরও রাস্তায় নামার আহ্বান দিয়েছেন। 9 জানুয়ারির রাতেও তিনি একই আহ্বান জানিয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, যদি ইরানি নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের উপর হামলা চালায় তিনি হস্তক্ষেপ করবেন। তিনি বলেছেন, আমরা প্রস্তুত। যদি মানুষ হত্যা শুরু করে আমরা তাদের উপর কঠোরভাবে আঘাত হানব। একই সঙ্গে ট্রাম্প রেজা পাহলভিকে ভালো মানুষ হিসেবে মন্তব্য করেছেন, তবে প্রেসিডেন্ট হিসেবে তার সঙ্গে দেখা করার কোনো পরিকল্পনা নেই। ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বলেন, দেশ শত্রুর কাছে আত্মসমর্পণ করবে না। 86 বছর বয়সী তিনি তার দীর্ঘ শাসনকালের সবচেয়ে অস্থির সময়ের মুখোমুখি, তবে তার সামনে কোনো সহজ পথ নেই। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানি জনগণ তাদের ভবিষ্যতের নিয়ন্ত্রণ নিজের হাতে নিচ্ছে। এটি একটি সিদ্ধান্তমূলক মুহূর্ত। ইরানের রাস্তায় আগুন জ্বলছে, অর্থনীতি ডুবে যাচ্ছে, আর এখন দেশটির সর্বোচ্চ নেতা খুব বিরল একটি সরাসরি বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্টের উদ্দেশ্যে। আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের হাতে ইরানের রক্ত লেপ্টে আছে। তিনি তাকে অহংকার, রক্তপাত এবং হস্তক্ষেপের জন্য দোষারোপ করেছেন। এমনকি বলেছেন, ইতিহাসে দেখেছেন শাসকরা কখনোই তাদের শক্তির শিখরে নিরাপদ থাকে না। ইরানের সব শহরের সাধারণ রাস্তাগুলো এখন যুদ্ধক্ষেত্র। মানুষ বের হচ্ছে, সরকারকে চ্যালেঞ্জ জানাচ্ছে, চলমান মুদ্রার অবমূল্যায়ন, মুদ্রাস্ফীতি এবং বাজার ভেঙে যাওয়ার ক্ষোভ প্রকাশ করছে। চিৎকার, বিক্ষোভ, সংঘর্ষ, ভাঙচুর সবকিছু মিলে গিয়েছে। এই অবস্থার মাঝে খামেনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। বার্তাটি ছিল সরাসরি এবং ব্যক্তিগত। তিনি বলেন, কিছু ভিক্ষুক মার্কিন আগ্রহীর রাস্তায় আগুন জ্বালাচ্ছে। তিনি দাবি করেছেন, প্রবাসে থাকা কিছু নেতা এবং বিদেশি প্রভাব এই বিশৃঙ্খলা ছড়াচ্ছে। পাশাপাশি তিনি বিক্ষোভকারীদের সতর্ক করেছেন যে দেশের ক্ষতি করার মাধ্যমে কেউ বিদেশি শক্তিকে খুশি করতে পারবে না। ডোনাল্ড ট্রাম্পও প্রকাশ্যভাবে ইরানকে হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, যদি নিরস্ত্র নাগরিকদের উপর বল প্রয়োগ করা হয় তবে তেহরান তার মূল্য চুকাতে হবে। তিনি আরও উল্লেখ করেছেন, খামেনি কোথাও পালানোর চেষ্টা করছেন এবং পরিস্থিতি দ্রুত খারাপ হচ্ছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা এই মুহূর্তে খুবই তীব্র। ইরানের সংকটের মূল কারণ হল অর্থনীতি। নিষেধাজ্ঞা, প্রশাসনিক ভুল এবং মুদ্রার মূল্যপতন সাধারণ মানুষকে সীমারেখার ধারে ঠেলে দিয়েছে। রিয়াল তীব্রভাবে দুর্বল হয়েছে, সঞ্চয় শেষ হয়ে যাচ্ছে এবং মৌলিক পণ্য ক্রয় করা কঠিন হয়ে যাচ্ছে। অর্থনৈতিক অসন্তোষ এখন রাজনৈতিক কর্তৃত্বের বিরুদ্ধে রূপ নিয়েছে। সংকট শুধু ইরানেই সীমাবদ্ধ না, এর প্রভাব আশেপাশের অঞ্চলেও পড়ছে। তুরস্কের এয়ারলাইন্স 17টি ফ্লাইট বাতিল করেছে। বিমান চলাচল স্থগিত করা নিরাপত্তা উদ্বেগ এবং অনিশ্চয়তার প্রমাণ দিচ্ছে। ইরানের ভিতরের পরিস্থিতি যখন ক্রমশ গাঢ় হচ্ছে, তখন এর প্রভাব পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ছে। ইরানের রাস্তায় খোলা চ্যালেঞ্জ, ছাদ, গলিপথ, ঘর এবং সড়ক। হাজার হাজার মানুষ বের হয়ে চিৎকার করছে, ডিক্টেটরের মৃত্যু হোক। কেউ ভয় পাচ্ছে না। এটার স্থানীয় অসন্তোষ না, এটা পুরো দেশের বিদ্রোহ। মার্কিন সেনাবাহিনী নজর রাখছে। সেন্টকম তেহরানে বিক্ষোভ ও সরকারের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করছে। F-15E যুদ্ধ বিমান রুটিন রোটেশনের অংশ হিসেবে মোতায়েন করা হয়েছে। বড় কোনো সেনা সমাবেশ নেই, তবে সতর্ক সংকেত স্পষ্ট। ওয়াশিংটন সরাসরি ইরানের জনগণের সঙ্গে কথা বলছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট পারস্য ভাষায় বার্তা দিয়েছে, ইরানিদের তাদের অধিকার রক্ষার জন্য ধন্যবাদ জানাচ্ছে। প্রবাসী ক্রাউন প্রিন্স রেজা পাহলভি জাতিকে সমর্থন জানাচ্ছেন। তিনি বলেছেন, আরও মানুষ রাস্তায় আসুক। বিক্ষোভের আগুনে তেহরানের সরকারি ভবনও জ্বলে উঠেছে। রাষ্ট্রীয় টেলিভিশনও এই ছবি সম্প্রচার করেছে। এরপর দেশ জুড়ে ইন্টারনেট এবং ফোন ব্ল্যাকআউট, বাজার বন্ধ, বেজারগুলো। মানবাধিকার গ্রুপ বলছে অন্তত 41 জন নিহত, 2270 জন আটক। তবে বিক্ষোভ থেমে নেই। চিৎকার, আগুন সব মিলিয়ে ইরানের নেতৃত্ব এখন বছরের সবচেয়ে বড় পরীক্ষায়। পরবর্তী পদক্ষেপ ইরানের ভবিষ্যৎ নির্ধারণ করবে। ইরান জুড়ে অশান্তির আগুন এখন ছড়িয়ে পড়েছে। রাস্তায় হাজার হাজার মানুষ নেমে এসেছে। অর্থনীতি ডুবে যাচ্ছে, আর দেশের ধর্মীয় শাসক গোষ্ঠী এমন সময় স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারছে না। বিদেশি চাপ ক্রমেই বাড়ছে। ডিসেম্বরে তেহরানে শুরু হওয়া ছোটখাটো ক্ষোভ এখন পুরো দেশের 31 প্রদেশে ছড়িয়ে পড়েছে। শুরু হয়েছিল রিয়ালের দরপতন নিয়ে ক্ষোভ থেকে। গ্র্যান্ড বাজারের ব্যবসায়ীরা হঠাৎ ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমেছিলেন। ধীরে ধীরে তরুণেরা এই বিক্ষোভে যোগ দিয়েছে। তবে মাসা আমিনের সময়ে যেসব নারী ও কিশোর আন্দোলনের মুখপাত্র ছিলেন, এই বিক্ষোভে তারা তুলনামূলকভাবে কম দেখা যাচ্ছে। নতুন অস্থিরতা শুরু হওয়ার পর হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি জানাচ্ছে, অন্তত 34 বিক্ষোভকারী ও 4 নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছে। 2200 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এটি শুধু অর্থনৈতিক ক্ষোভ নয়, এটি বিদ্যমান শাসন ব্যবস্থার প্রতি জনগণের গভীর হতাশার প্রতিফলন। ইরানি কর্তৃপক্ষ বিক্ষোভ দমন করতে দ্বিমুখী কৌশল অবলম্বন করছে। তারা বলছে, অর্থনৈতিক বিক্ষোভ বৈধ এবং সংলাপের মাধ্যমে সমাধান হবে। তবে একই সঙ্গে রাজপথে সহিংস সংঘর্ষে কাঁদানে গ্যাসও ব্যবহার করা হচ্ছে।
ধর্মীয় শাসকরা 5 দশক পরও যুব সমাজের প্রত্যাশার সঙ্গে নিজেদের নীতি মিলিয়ে চলতে হিমশিম খাচ্ছেন। রাজপথে তরুণরা শাসক গোষ্ঠীর আদর্শকামী নীতি মেনে চলতে চায় না। পোশাক বিধি থেকে শুরু করে বিদেশ নীতি, যা ইসলামী প্রজাতন্ত্রের মূল স্তম্ভ, তা 30 বছরের কম বয়সীদের কাছে গ্রহণযোগ্য নয়। তরুণরা মুক্তভাবে বাঁচতে চায়। মাসা আমিনি কেন্দ্রিক আন্দোলনের সময় যেসব নারী হিজাব বিধির বিরুদ্ধে সরব হয়েছিল, এবার অনেক নারী জনসম্মুখে হিজাব পরতে অস্বীকৃতি জানাচ্ছেন। চলমান বিক্ষোভে মানুষ আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর প্রতি তেহরানের সমর্থনকে নিন্দা করছে। তারা স্লোগান দিচ্ছে, গাজা নয়, লেবানন নয়, আমার জীবন ইরানের জন্য। এতে দেখা যাচ্ছে দেশের মানুষের আশা ও শাসক গোষ্ঠীর অগ্রাধিকারের মধ্যে দূরত্ব কতটা। ইরানের আঞ্চলিক প্রভাবও কমে গেছে। গাজায় হামাস, লেবাননে হিজবুল্লাহ, ইয়েমেনে হুথি, ইরাকে মিলিশিয়াদের উপর আঘাত এবং সিরিয়ার শাসক বাশার আল আসাদের ক্ষমতাচ্যুত হওয়ার প্রভাব পড়েছে। ইসরায়েলের হামলাও এ অঞ্চলে উত্তেজনা বাড়িয়েছে। সর্বোচ্চ নেতার সামনে সহজ পথ নেই। ভাতাঙ্কা বলেন, পূর্বের মতো দমন পীড়ন এবং সামান্য ছাড়ের কৌশল এবার কার্যকর হচ্ছে না। পরিবর্তন অনিবার্য মনে হচ্ছে। সরকারের পতন হতে পারে, তবে নিশ্চিত নয়। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে দেখা গেছে দীর্ঘকাল ক্ষমতায় থাকা শাসকরা কেবল তখনই পতিত হয় যখন বিক্ষোভ ও সামরিক হস্তক্ষেপ একত্রে ঘটে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, নিরাপত্তা বাহিনী যদি নিরস্ত্র বিক্ষোভকারীদের উপর গুলি চালায় তিনি সমর্থন জানাবেন। তবে ইরানের সাধারণ মানুষ চায় না বিদেশি হস্তক্ষেপ। তারা চায় শান্তিপূর্ণ জীবন, বন্ধুত্ব এবং স্বাধীনতা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি বলছেন, দেশ শত্রুর কাছে আত্মসমর্পণ করবে না। তবে 86 বছর বয়সী এই নেতা এমন একটি সময়ের মুখোমুখি যেখানে তার নীতি, পারমাণবিক ক্ষেপণাস্ত্র এবং বিদেশি প্রভাব সব চ্যালেঞ্জের মুখোমুখি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানি জনগণ তাদের ভবিষ্যতের নিয়ন্ত্রণ নিজের হাতে নিচ্ছে। এটি একটি সিদ্ধান্তমূলক মুহূর্ত। সমুদ্রে ট্যাঙ্কার, আকাশে ক্ষেপণাস্ত্র, বিশ্ব কি আরেকটি বড় যুদ্ধে ঢুকে পড়েছে? একটু ভাবুন। একদিকে উত্তর আটলান্টিকের খোলা সমুদ্রে মার্কিন নৌবাহিনী একটি রুশ পতাকাবাহী তেল ট্যাঙ্কার দখল করছে, আর ঠিক কয়েক ঘন্টার মধ্যেই ইউক্রেনের আকাশে নেমে আসছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র। ফলাফল, পুরো শহর অন্ধকার, মানুষ বিদ্যুৎহীন, ঠান্ডার মধ্যে হাসপাতাল চলছে জেনারেটরে। এটা কি কাকতালীয়, নাকি এটা ছিল একেবারে হিসাব করে দেওয়া বার্তা? ইউক্রেন অন্ধকারে, ইউরোপ শঙ্কায়। 7 জানুয়ারি রাশিয়া ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলে বড় ধরনের হামলা চালায়। দনিপ্রোপেট্রোপস্কো আর জপোরিঝোপিয়া দুটি অঞ্চল প্রায় পুরোপুরি বিদ্যুৎহীন হয়ে পড়ে। হাজার হাজার বাড়ি, দোকান, অফিস অন্ধকারে ডুবে যায়। রয়টার্স জানাচ্ছে, সবচেয়ে ভয়াবহ অবস্থা ছিল হাসপাতালগুলোতে। জীবন বাঁচাতে বাধ্য হয়ে তারা রিজার্ভ পাওয়ারে চলে যায়। জরুরি পরিষেবার কর্মীরা সারা রাত চেষ্টা করেন বিদ্যুৎ আর পানি ফেরাতে, কিন্তু তীব্র তুষারপাত আর হিমাঙ্কের নিচে তাপমাত্রা পরিস্থিতি আরও জটিল করে তোলে। ইউক্রেনের প্রধানমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, প্রতিদিনই আমাদের বিদ্যুৎ ব্যবস্থার উপর হামলা হচ্ছে। কর্মীরা চরম পরিস্থিতিতে কাজ করছেন। আবহাওয়া আরও খারাপ হলে বিপর্যয় বাড়বে। এমনকি বিমান হামলার সাইরেন পর্যন্ত বন্ধ হয়ে যায়। মানে ক্ষেপণাস্ত্র আসলেও মানুষ আর সতর্ক সংকেত পাবে না। এবার সমুদ্রে আগুন, রাশিয়া বনাম যুক্তরাষ্ট্র। এই হামলার কয়েক ঘন্টা আগেই ঘটে আরেক নাটকীয় ঘটনা। যুক্তরাষ্ট্র উত্তর আটলান্টিকে একটি রুশ পতাকাবাহী তেল ট্যাঙ্কার বেলা 1 দখল করে নেয়। অভিযোগ, জাহাজটি নিষেধাজ্ঞা ভেঙে ভেনেজুয়েলা, রাশিয়া আর ইরানের জন্য তেল পরিবহন করছিল। এটাকে বলা হচ্ছে শ্যাডো ফ্লিট, চুপিসারে নিষিদ্ধ তেল বাণিজ্যের নেটওয়ার্ক। মার্কিন কর্মকর্তারা জানান, ডিসেম্বর থেকে এই জাহাজটিকে ধাওয়া করা হচ্ছিল। শেষ পর্যন্ত আদালতের ওয়ারেন্ট দেখিয়ে জব্দ করা হয়। যুক্তরাজ্য এই অভিযানে যুক্তরাষ্ট্রকে সহায়তা করে। রাশিয়া ক্ষুব্ধ। মস্কোর দাবি, আন্তর্জাতিক আইনে এটা অবৈধ। তারা বলে, অন্য দেশের পতাকাবাহী জাহাজে শক্তি প্রয়োগের অধিকার কারণে। হোয়াইট হাউসের বার্তা, আমরা থামব না। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লিভিট স্পষ্ট করে দেন, এটা মার্কিন নিষেধাজ্ঞা প্রয়োগের অংশ। এই প্রশাসন শ্যাডো ফ্লিট মেনে নেবে না। জাহাজটি জব্দ করা হয়েছে আদালতের আদেশে। প্রয়োজনে ক্রুদের যুক্তরাষ্ট্রে এনে বিচার হবে। অন্যদিকে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বলেন, এই জাহাজ ভুয়া পতাকা ব্যবহার করছিল। ইরান ও রাশিয়ার সঙ্গে এর গভীর যোগাযোগ আছে। এটি বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি। বড় প্রশ্ন, এটা কি প্রতিশোধ? টাইমলাইনটা লক্ষ্য করুন। যুক্তরাষ্ট্র রুশ ট্যাঙ্কার জব্দ করল, কয়েক ঘন্টার মধ্যে ইউক্রেনে ভয়াবহ হামলা, পুরো অঞ্চল অন্ধকারে। প্রমাণ নেই, কিন্তু প্রশ্ন আছে। এটা কি পুতিনের বার্তা? সমুদ্রে হাত দিলে স্থলে। সমুদ্রের বুকে চোখের আড়ালে নীরবে চলা এক ধাওয়া, সপ্তাহের পর সপ্তাহ নজরদারি। হঠাৎ একদিন উত্তর আটলান্টিক মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর হেলিকপ্টার নামল একটি তেলবাহী জাহাজের উপর।
জাহাজটির নাম তখন মারিনারা। আগে যার নাম ছিল বেলা 1। রাশিয়ার পতাকা উঠছিল মাস্তুলে। সেখান থেকেই শুরু হয় নতুন এক আন্তর্জাতিক উত্তেজনা। যুক্তরাষ্ট্রের দাবি এই ট্যাঙ্কারটি ছিল তথাকথিত শ্যাডো ফ্লিটের অংশ, অর্থাৎ এমন জাহাজ যেগুলো আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়িয়ে তেল পরিবহন করে। মার্কিন কর্মকর্তাদের মতে মারিনারা ভেনেজুয়েলা, রাশিয়া ও ইরানের মতো নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলোর তেল বহন করছিল। শুধু তাই নয়, জাহাজটি নাকি বারবার নাম বদলেছে, রং পাল্টেছে, ট্রান্সপন্ডার বন্ধ রেখেছে যাতে স্যাটেলাইট নজরদারি এড়িয়ে চলা যায়। এই অভিযোগের ভিত্তিতেই যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত জাহাজটি জব্দ করার অনুমতি দেয়। সে আদেশ বাস্তবায়ন করে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড ও সামরিক বাহিনী। অপারেশনটি হয় আন্তর্জাতিক জলসীমায়। এটাই সবচেয়ে বিতর্কিত বিষয়। রাশিয়ার বক্তব্য একেবারেই আলাদা। মস্কোর দাবি এটি ছিল একটি বেসামরিক জাহাজ, আন্তর্জাতিক আইন মেনেই চলছিল। আন্তর্জাতিক জলসীমায় রাশিয়ার পতাকাবাহী জাহাজে এই ধরনের অভিযানকে তারা বলছে অগ্রহণযোগ্য উস্কানি। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে এতে আন্তর্জাতিক নৌ পরিবহন ব্যবস্থা এবং সমুদ্রের স্বাধীনতা মারাত্মক হুমকির মুখে পড়েছে। এই ট্যাঙ্কারে মোট 28 জন নাবিক ছিলেন। তাদের মধ্যে 17 জন ইউক্রেনীয়, 6 জন জর্জিয়ান, 3 জন ভারতীয় এবং 2 জন রুশ নাগরিক। জাহাজে ওঠার পর যুক্তরাষ্ট্র রুশ 2 নাবিককে আটক করে। এখানেই পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে ওঠে। রাশিয়া সরাসরি যুক্তরাষ্ট্রের কাছে প্রতিবাদ জানায়। বিষয়টি দ্রুত রাজনৈতিক স্তরে পৌঁছে যায়। অবশেষে রাশিয়ার আবেদনের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিদ্ধান্ত নেয় আটক 2 রুশ নাগরিককে মুক্তি দেওয়া হবে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এই সিদ্ধান্তকে স্বাগত জানান এবং প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের নেতৃত্বকে ধন্যবাদ দেন। রাশিয়ার বিশেষ দূত কিরিল দিমিত্রিয়েভ বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ব্যক্তিগতভাবেই রুশ নাগরিকদের মুক্তির নির্দেশ দিয়েছেন। মস্কো এখন দ্রুত তাদের দেশে ফিরিয়ে আনার প্রস্তুতি নিচ্ছে। তবে নাবিক মুক্তি পেলেও মূল সংকট কাটেনি, কারণ জাহাজটি এখনও যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে। রাশিয়ার অভিযোগ, এই অভিযান আসলে একটি বিপজ্জনক দৃষ্টান্ত তৈরি করল। আজ একটি রুশ জাহাজ, কাল অন্য দেশের। আন্তর্জাতিক জলসীমায় শক্তির জোরে যদি এভাবে জাহাজ দখল করা হয়, তাহলে বৈশ্বিক বাণিজ্য ও নৌ নিরাপত্তা কোথায় দাঁড়াবে? এই ঘটনার সময় উত্তেজনা আরও বেড়ে যায় যখন খবর আসে জাহাজটির আশপাশে একটি রুশ সাবমেরিন এবং একটি যুদ্ধ জাহাজ অবস্থান করছিল। যদিও সরাসরি কোনো সংঘর্ষ হয়নি, তবে পরিস্থিতি যে কতটা স্পর্শকাতর ছিল তা সহজেই বোঝা যায়। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম এই অভিযানের প্রশংসা করেন। তার ভাষায়, এটি ছিল নিষেধাজ্ঞা বাস্তবায়নের জন্য একটি সুনির্বাচিত ও সমন্বিত অপারেশন। যুক্তরাজ্যও স্বীকার করেছে তারা এই অভিযানে লজিস্টিক সহায়তা দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক সময়ে এটি সম্ভবত প্রথম ঘটনা যেখানে যুক্তরাষ্ট্র সরাসরি একটি রুশ পতাকাবাহী জাহাজ দখল করল। নাবিক মুক্তি হয়তো সাময়িকভাবে উত্তেজনা কমাবে, কিন্তু আসল প্রশ্নটা রয়ে গেল, আন্তর্জাতিক জলসীমায় ক্ষমতার সীমা কোথায়? নিষেধাজ্ঞা মানাতে গিয়ে কি বিশ্ব ধীরে ধীরে সমুদ্রের নতুন সংঘাতের দিকে এগোচ্ছে?